জামাতে ইসলামী নিজেদেরকে মজলুম হিসেবে, নির্যাতিত হিসেবে নিজেদের বিজ্ঞাপিত করছে। মাহফুজ আলমের মতো গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যিনি গণঅভ্যুত্থানের একজন তাত্ত্বিক, তিনি পর্যন্ত এনসিপির মধ্যে থাকতে পারেননি। ৭১-এর পেছনে যাওয়ার কোনো সুযোগ বাংলাদেশের কার্যত নেই। কোনো রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি না হয়, তাহলে বাংলাদেশে জামাতে ইসলামীর সরকার গঠন করা সম্ভব নয়। ৯-এর দশকে আওয়ামী লীগ জামাতে ইসলামীকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছিল এবং এই শতাব্দীর শুরুতে জামাতে ইসলামী এবং বিএনপি যৌথভাবে সরকার গঠন করেছে। এনসিপি কার্যত জামাতে ইসলামীরই একটা বি টিম হিসেবে কাজ করছে এবং এটা খুব দুর্ভাগ্যজনক। 2024-এর গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এই প্রথম জাতীয় নির্বাচন। বিশেষভাবে উল্লেখযোগ্য, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তারই সঙ্গে বিএনপির অন্যতম নেতা তারেক রহমান, তিনি দেশে ফিরেছেন, তাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে জনগণের সামনে রাখা হচ্ছে। কি হতে চলেছে এই নির্বাচনে? জামায়াত তারাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জোট তৈরি করেছে, এনসিপিও তাদের সঙ্গে যোগ দিয়েছে, তার সঙ্গে বিভিন্ন ইসলামী দলগুলিও তাদের সঙ্গে রয়েছে। জামায়াতও কিন্তু বেশ শক্তি বৃদ্ধি করেছে এই নির্বাচনে। যেখানে মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ যখন নেই, বিএনপি এবারে হয়তো ফাঁকা মাঠে গোল দেবে, তাদের জিততে হয়তো সুবিধেই হবে, কিন্তু জামায়াত কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদেরকে বিপরীতে বেশ শক্তিশালী হিসেবে স্থাপন করছে। কি হতে চলেছে নির্বাচনে, কথা বলবো বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুরীর সঙ্গে। এটা বাংলাদেশের মানুষের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট, এবারে জাতীয় নির্বাচন। কারণ শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষের অভিযোগ যে 3টে নির্বাচন, 2014, 2018 এবং 2024, এই 3টে নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হয়েছিল, নির্বাচনগুলো হয়নি। এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে দক্ষিণপন্থী শক্তি, ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে এবং এরকম একটা অভিযোগ উঠছে যে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশ আমেরিকার প্রভাব বলয়ের মধ্যে ঢুকে পড়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দীর্ঘদিনের বিদেশবাস থেকে ফিরে এসে তারেক রহমান, তিনি বাংলাদেশে ফিরেছেন, ঢাকায় ফিরেছেন। কাজেই সব কিছুর প্রেক্ষিতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং এটা খুবই একটা ক্রুশিয়াল মোমেন্ট বাংলাদেশের ইতিহাসে। এবং এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেও যে এই নির্বাচনটাই ঠিক করে দেবে যে বাংলাদেশ অদূর ভবিষ্যতে স্টেবল একটা রাজনৈতিক পরিসরের মধ্যে থাকবে নাকি নৈরাজ্য চলতে থাকবে। এই যে বাংলাদেশে যারা গণঅভ্যুত্থান করলো, যে তরুণ প্রজন্ম, যে ছাত্র জনতা, তারা কিন্তু তাদের কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে তারা প্রত্যেকে রয়েছে এরকমটা সম্পূর্ণ ভুল কথা। এনসিপি নিঃসন্দেহে বাংলাদেশে যারা অভ্যুত্থান করেছিল তাদের একটা অংশের প্রতিনিধিত্ব করে, কিন্তু সেটা নেহাতি একটা অংশ। এনসিপির বাইরেও কিন্তু অভ্যুত্থানকারী ছাত্র জনতা অনেকগুলি রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন। যেমন যারা 24-এর গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ তারা কিন্তু বিএনপির ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন। কাজেই তারাও কিন্তু এই অভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। একইভাবে বামপন্থীরাও প্রাণ দিয়েছিলেন, জামাতে ইসলামী ছাত্র শিবিরের লোকজনও প্রাণ দিয়েছিলেন। এরকম অনেকে মিলে কিন্তু এই অভ্যুত্থানটা ঘটেছিল। এটা একেবারেই না যে এনসিপি হচ্ছে এই অভ্যুত্থানের একমাত্র প্রতিনিধিত্ব করে। এবং আরেকটা যেটা হচ্ছে, এনসিপির প্রতি মানুষের প্রচুর প্রত্যাশা ছিল। বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দেখতে চেয়েছিলেন এনসিপির মধ্যে দিয়ে। এনসিপি তাদেরকে সম্পূর্ণভাবে হতাশ করেছে। এবং এটাও ঘটনা যে মাহফুজ আলমের মতো গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যিনি গণঅভ্যুত্থানের একজন তাত্ত্বিক, তিনি পর্যন্ত এনসিপির মধ্যে থাকতে পারেননি। তিনি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং এনসিপি থেকে অনেকে পদত্যাগ করেছেন, বিশেষত নারীরা পদত্যাগ করেছেন জামাতে ইসলামীর সঙ্গে এনসিপি জোট করার পরে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি নিজে এনসিপি প্রার্থী হিসেবে ঢাকা 8 আসনে লড়ছেন বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে, তিনি কিছুদিন আগে বলেছিলেন যে এনসিপি একাই 150টা আসনে জিতে সরকার গঠন করবে। এখন আমরা দেখছি এনসিপি 30টা আসন মাত্র পেয়েছে জামাত জোটের কাছ থেকে। জামাত তাদেরকে কার্যত একটা মুষ্টি ভিক্ষা দিয়েছে। এই হচ্ছে এনসিপির রাজনীতি। অন্যদিকে ডেফিনেটলি জামাতে ইসলামীর একটা ব্যাপক উত্থান ঘটেছে। এই উত্থানটা হয়তো প্রত্যাশিত ছিল, কারণ জামাতে ইসলামী নিজেদেরকে মজলুম হিসেবে, নির্যাতিত হিসেবে নিজেদের বিজ্ঞাপিত করছে। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর যিনি ছাত্র শাখার নেতা সাদিক কায়েম, যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু ছাত্রলীগের কর্মী ছিলেন। কাজে আওয়ামী লীগের মধ্যে তারা ছিলেন। এবং বাংলাদেশে গুপ্ত বলে একটা শব্দ খুব প্রচারিত হচ্ছে জামাতে ইসলামী কে নিয়ে, যে তারা গুপ্তভাবে রাজনীতি করে।
এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, যে বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধকে ভালোবাসেন। মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ভিত্তি। একাত্তরের পেছনে যাওয়ার কোনো সুযোগ বাংলাদেশের কার্যত নেই। এবং আওয়ামী লীগ যেটা করেছিল, এই একাত্তরের চেতনার কথা বলে একাত্তরকে মুক্তিযুদ্ধের দলীয়করণ ঘটিয়েছিল, যেটা খুব খারাপ ছিল। কিন্তু জামাতে ইসলামীর যে ইতিহাস, একাত্তরে তারা রাজাকার, আলবদর, আল শামস ইত্যাদি গঠন করে যে গণহত্যার সহকারী ভূমিকা পালন করেছিল, সেটা কিন্তু বাংলাদেশের মাটিতে তার কোনো জায়গা নেই। এবং এটা খুব স্পষ্টভাবে বলতে চাই, কোনো রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি না হয়, তাহলে বাংলাদেশে জামাতে ইসলামীর সরকার গঠন করা সম্ভব নয়। জামাতে ইসলামী নিশ্চিতভাবে পরাজিত হবে। আমাদের ভারতে বিজেপি যেমন ভোট চুরি করে, বাংলাদেশে জামাতে ইসলামী একইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার যদি চেষ্টা করে, সেটা তারা ভুল করবে। কারণ তাহলে নির্বাচনের পরে তারা কিন্তু ব্যাপক গণপ্রতিরোধের মুখে পড়বে, এবং এটা সব দিক থেকে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের সবচাইতে বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে প্রমাণ করতে চাইছে। কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলেরই ইতিহাস যদি আমরা দেখি, তাহলে তারা কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে। ৯-এর দশকে আওয়ামী লীগ জামাতে ইসলামীকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছিল, এবং এই শতাব্দীর শুরুতে জামাতে ইসলামী এবং বিএনপি যৌথভাবে সরকার গঠন করেছে। ইতিহাসের অমোঘ পরিহাস হচ্ছে এটাই, যে আজকে জামাত এবং বিএনপি তারা মুখোমুখি যুযুধান শক্তি হিসেবে তারা কিন্তু অবস্থান করছে। এবং এটা খুব ইন্টারেস্টিং যে বিএনপির কিন্তু আসলে মুক্তিযোদ্ধাদের দল। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের দল, কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের দল, ন্যাপ মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তাদের দলে অজস্র মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখনো আছেন। কাজেই বিএনপি যদি মুক্তিযুদ্ধের রাজনীতিকে আফোল্ড করে, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা সদর্থক দিক। কিন্তু এটাও ঠিক যে বিএনপি যদি ক্ষমতায় আসেও, তাহলেও বাংলাদেশের জনগণের যে মৌলিক সমস্যাগুলো, সেগুলোর সমাধান হবে না। সেটা একটা অন্য আলোচনার বিষয়। কিন্তু বিএনপি যদি মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়, সেটা আশাব্যঞ্জক। তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয়তম নেতা, এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং তারেক রহমান দেশে ফেরার পরে কিন্তু খেলাটা অনেক বদলে গিয়েছে, এবং সেটা আমরা দেখছি যে সেই জন্য নির্বাচন বানচাল করবার যে চেষ্টা, সেই চেষ্টাও খানিকটা, তার গতি খানিকটা কমেছে। এবং তারেক রহমানকে নিয়ে প্রচুর সমালোচনার জায়গা রয়েছে। 2001 থেকে 6 তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, হাওয়া মহল চালানোর অভিযোগ ছিল, এরকম নানা, হাওয়া ভবন চালানোর অভিযোগ ছিল, এরকম নানা কিছু। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারেক রহমান বাংলাদেশের জনপ্রিয়তম নেতা, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং তারেক রহমান বাংলাদেশে ফেরার পর নিঃসন্দেহে জামাত শিবির অনেকটাই ব্যাক ফুটে। এনসিপি তো কার্যত জামাতে ইসলামীর কাছে আত্মসমর্পণ করেছে, এবং এনসিপি জামাতে ইসলামীর ছোট শরিক হিসেবে নির্বাচনে লড়ছে। এবং আমি ব্যক্তিগতভাবে এনসিপির খুব যে উজ্জ্বল কিছু ভবিষ্যৎ রয়েছে, এরকমটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। অলরেডি এনসিপি থেকে পদত্যাগী নেতারা এবং বাম ধারার অনেকে মিলে তারা এনপিএ নামে নতুন দল গঠন করেছেন। মাহফুজ আলম নিজে একটা অন্য প্ল্যাটফর্ম তৈরি করেছেন। কাজেই এনসিপির রাজনীতির যে খুব কিছু ভবিষ্যৎ রয়েছে এই মুহূর্তে, আমার সেটা মনে হয় না। এনসিপি কার্যত জামাতে ইসলামীরই একটা বি টিম হিসেবে কাজ করছে, এবং এটা খুব দুর্ভাগ্যজনক।